ব্রেনি কাপল রেনি ডেতে সাথে অদ্ভুত প্রাণী, কিছু করার নেই। আর এটা কি তুমি একটা অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছ, রেনি কাপল। রেনি কাপল, আমি বললাম ব্রেনি কাপল রেনি ডে, রেনি ডেতে সাথে অদ্ভুত প্রাণী। বিউটিফুল বিউটিফুল। এই যে তো ছন্দ বেরানো যে সত্যি কান্না পেয়ে যায় রে। আমি চন্দননগর। যাই হোক, একটা জিনিস বলো, দুর্গাপুজোয় রং মিলান্তি মানে অষ্টমীতে সকালে, তো এই পরিকল্পনা কি আগে থেকে ছিল? এবং যদি সেটাই থেকে থাকে তাহলে তোমরা ম্যাচিং ড্রেস করা, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যে আমি এটা পরছি, তুমি দেখো এটা কি পরবে, এরকম কি হয়? না, ওরকম কোনো পরিকল্পনা ছিল না আমাদের। কিন্তু অষ্টমী মানেই তো একটা লাল, তো সেই জন্য লাল। একদমই তাই। অঞ্জলি দি তার লাল লাল পাঞ্জাবি পরে ছোটবেলা থেকেই করে এসেছি। সেটা অষ্টমী মানে সকালবেলাটা লাল পরতে হবে, ইন্ডিয়ান পরতে হবে অষ্টমীর দিনটা। হ্যাঁ, তো মানে এটা তো ম্যান্ডেটরি, এটা নতুন করে বলার কিছু নেই। আমি যেটুকুনি শুনছিলাম, ওর তো এই রেনি পুজো একদম ভাল লাগছে না, কারণ ও বেশিরভাগটা শাড়ি কিনেছে। এবার এইটা যখন তুমি শুনতে পারো, ধরো আমি তোমাকে যখন ইনফর্ম করছি, তখন ওর প্রতি তোমার সাজেশনটা কি থাকতে পারে? আমার মনে হয় যে শাড়ির তলায় জিন্সটা পরে ক্যারি করা উচিত, এবং ব্লাউজটা ক্রপ টপের মতন একটা কিছু পরে থাকা উচিত, যে খুব বৃষ্টি পড়লে খুলে সব চেঞ্জ হয়ে যায়। এই রেডিমেড শাড়ির পরিকল্পনাটা যদি কখনো তোমাকে কোনো ডিজাইনারকে দিতে হয়, হ্যাঁ সাজাবে? ঠিক আছে, বৃষ্টি হলেও শাড়িই পরবো। আচ্ছা, এটা নয় সাহেবদার বৃষ্টির শাড়ির কথা বলছে, আমার সাদা ধুতি কাদায় মাখামাখি হয়ে কি হবে বুঝতে পারছি। তার মধ্যে গাড়িতে উঠতে যাচ্ছি, পা আটকে যাচ্ছে, এই হচ্ছে। সুন্দর একটা নতুন গেম পেয়েছো, কিন্তু গেমের বাইরে যদি বলি, এবছর সাহেবদার পাড়ায় তোমার প্রথমবার, কিন্তু সাহেবদাকে দেখে যেটুকুনি মনে হলো তুমি তো পাড়ায় বেশ ভালোই দাপিয়ে বেরিয়েছো, এবং সেই গুণপনাগুলো যখন তুমি রিকল করো অন্য কারোর মুখ থেকে, তখন তোমার কি মনে হয় যে ইস কি করেছি তখন, নাকি মনে হয় আরেকবার যদি ছোটবেলায় ফেরত যাওয়া যেত আরো ভালো হতো? না, এই যে সন্দীপ কাকু যেরকম বলছিলেন কথাটা, যে ছোটবেলায় বন্দুক নিয়ে পুরো পাড়া দাপিয়ে বেড়াতো, ক্যাপ বন্দুক নিয়ে আপনারা বন্দুক ভাববেন না, দুষ্কৃতী ছিলাম না, দুষ্টু ছিলাম, দুষ্কৃতী না। ক্যাপ বন্দুক নিয়ে এবং পরে আরেকটা কথা বললো যে ওইটা করেছে বলেই আজকে এখানে পৌঁছাতে পেরেছে। মানে কোথাও একটা মনে হয় কি, ওই ব্যালেন্সটা খুব দরকার। ছোটবেলায় যেই দুষ্টুমিগুলো আমরা করতাম, বকা খেতাম, ঝুঁকি নিতাম, হ্যাঁ, তখন কিন্তু অত প্রোটেক্টেড, অত আগলে থাকতাম না। তো বিভিন্নভাবে কি বলবো, মানে বিভিন্ন অ্যাসপেক্টস অফ লাইফ আমরা ফেস করে এসেছি। তো সেইটা আমার মনে হয় কোথাও একটা মানসিক গঠন তৈরি করতে আমাদের সাহায্য করেছে, এবং ছোটোবেলায় এটা খুব দরকার। আমি এই মঞ্চে, আমার এখনও মনে আছে, এই মঞ্চে আমার প্রথম অভিনয়ের, মানে মঞ্চে অভিনয় করার প্রথম এই মঞ্চটাতে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে। তো পাড়ার নাটক ছিল অবাক জলপান বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ, জলপাই কোথায় ওই সংলাপটাও মনে। তো অবাক জলপানের প্রথম মঞ্চস্থ হয়েছিল এখানে, যখন আমি অভিনয় করেছি ফার্স্ট টাইম। তো তার এক্স্যাক্টলি মনে নেই, যে প্রচুর রিহার্সাল চলছে, এই হচ্ছে সেই চলছে, হ্যাঁ হচ্ছে। তো এই যে কি বলবো, এই যে নিজেকে এক্সপ্লোর করা ছোটবেলা থেকে, যে বাঁধনগুলো খুলে দেওয়া, যে না তোমাকে বাবু ডাক্তারি হতে হবে, বাবু তোমার ইঞ্জিনিয়ারিং হতে হবে, এটা তো কোনোদিন ছিল না আমাদের ছোটোবেলায়। আমরা খেলে পেয়েছি, কাকুর বাড়িতে রিহার্সাল হচ্ছে, এই বাড়িতে সে নিয়ে চলে যাচ্ছে, সে মানে পাড়ায় যেরকম মানে হয়। তো আমার কোথাও একটা মনে হয় যে ওইটা না একটা মানসিক দিক থেকে অনেক বেশি সাবলীল করে তোলে বাচ্চাদেরকে। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। সুস্মিতা, একটা জিনিস বলো, যখন খুব কাছের কোনো বন্ধুকে ধরো দেখতে মানে বুঝতে পারো তার গুণপনা ছোটবেলায় এই ছিল, আর যখন এখন বর্তমান সময়ে দেখো একটা এডিটেড ভার্সনকে, তখন মনের মধ্যে এখন কি চলছিল, তখন এগুলো বলছিল এইগুলো এখন কতখানি দেখে মনে হয় এখনো কিন্তু তুমি বদলাওনি বাবু? দেখো, প্রথম কথা হচ্ছে আমার সেরকম কোনো বন্ধু ছিল না, এখনো নেই। এখন যখন ভার্সনটা দেখো, এখন দাদা বললো দাদা ট্যালেন্টের কথা, তারপরে এখন যখন শুনতে পারো মানুষটাকে দেখো, তখন কি মনে হয় যে আদৌ বদলেছে নি, একই আছে, বোঝা যায় না? না, একই আছে, কিন্তু একদমই ঠিক বলেছে। আমাকে এখন একটা ক্যাব বন্ধু দিলে আমি দাপিয়ে বেড়াবো অ্যাকচুয়ালি। আর এক থাকাই ভালো, মানে এইগুলো না করলে কি করে হবে, এই মজাগুলো তো দরকার। আচ্ছা, পুজোর সময় আমি শুনছিলাম ওকে তুমি একটা ওথ নিয়েছো যে ওকে তুমি একটা তেল চপচপে এগরোল খাওয়াবে, তো কি ওটা এখনো সুযোগ হয়ে ওঠেনি, তবে এই পুজোর মধ্যে ওটা কমপ্লিট করবোই আমি যে করে হোক। এখানে প্রচুর ফুড স্টল বসেছে এই রাস্তাটাতে, আমাদের পিছনের এই রাস্তাটাতে, তো ওখান থেকেই একটা ভালো এগ রোল খাওয়াতে হবে ওকে রাত্রেবেলা। পুজোর সময় একটা আনহেলদি খাওয়ার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়, ইনফ্যাচুয়েশনে পড়ে যাই, তুমিও পড়ো, এবং কি সময় হয় পুজো বলে কোনো ব্যাপার না, আমার সব সময় ইচ্ছে করে, কিন্তু খুব চেষ্টা করি যাতে সেটা না হয়, কিন্তু মাঝে মধ্যে করে ফেলি। খাবারের লিস্টে ফুচকা অ্যাড হয়ে গেছে আবার, শুধু এগ রোল না, ফুচকা তো খেতেই দুজনেই ডিমান্ড করেছে যে ফুচকা খাওয়াতে হবে, ফুচকা খাওয়াতে নিয়ে যাবো সন্ধ্যাবেলা। তুমি
তুমি তো নিজেও রান্না করতে খুব ভালোবাসো, তো কোন কোন জিনিসগুলো যদি 5 দিনের আইটেম হিসেবে সাজাও অবশ্যই থাকবে? 5 দিনের আইটেম আমি জানি না, আমি আজকে মাংস রান্না করেছি দুপুরবেলা, হ্যাঁ, অষ্টমীর দুপুর, কষা মাংস আর লুচি। মাকে বলি লুচিটা ভেজে দাও, ওটা আমি পারি না বানাতে। মাংসটা আমি করে ফেলেছি অলরেডি, সকালে উঠে গিয়ে বাজারে গিয়ে মাংস কিনে এনেছি, মাছ কিনে এনেছি, নিয়ে সন্ধ্যেবেলা হয়তো মাছ ফাছগুলো সন্ধ্যেবেলা, মাংসটা দুপুরবেলার জন্য মেনুতে আছে। কেউ কেউ ধরো রান্নাঘরে গিয়ে খুব গুছিয়ে কাজ করতে পারবে, আর কেউ কেউ রান্নাঘরে গেলেই বোঝা যায় কে রান্নাঘরে এসেছিল, মানে 4-5টা হুলুস থুলু পাখি। তোমার কিরকম? আমি সুস্মিতার থেকে শুনবো সাহেবদের experience। আমি প্রচন্ড রান্নাঘর গুছিয়ে কাজ করতে, মানে 10টা বাসন 10টাই করে রান্না করা আমি পারি না, তো একটু অর্গানাইজড। আবার অনেকে আছেন যে একটা জিনিস বানাতে 3টে বাসন, কিন্তু বানাতে তো হয় না তাকে, মানে সে কি 3টে জিনিস, তো যাই হোক। এই যে তোমার বাসন নিয়ে ঘন্টাখানেক সঙ্গে বাসন যে ব্যাপারটা চলে, সেটা নিয়ে কি বলবে? মানে খুব একটা যে আমি জীবনে কোনো কিছু বানিয়েছি, রান্না করেছি, সেটা খুবই কম। গর্বের সঙ্গে বলছেন। কিন্তু আমি চেষ্টা করেছি কয়েকবার, সেটা মামা অবশ্যই হেল্প করে দিয়েছে, বলে বলে দিয়েছে। তো এই কয়েকবারই করেছি, মানে খুব একটা হয়ে যায় আর জিনিসপত্র, আমার মনে হয় এটা দিয়ে আবার ওটা একটু রেখে দিই, আবার অন্য কিছুতে তুলি, আবার ওটা হয়ে গেল, আবার অন্য কিছুতে একটা তুলে রাখি, সাইড করে রাখি, করে অনেক। রান্না করা তো অনেক পরের কথা, আগে সার্ভ করাটা শিখতে হয়। সেটা আমি অনেকটা শিখেছি, অনেকটা শিখেছি, পুরোটা হয়নি, আর শিখছে। কিরকম, মানে তুমি যদি একটা লাইভ এক্সাম্পল দাও। লাইভ এক্সাম্পল মানে হচ্ছে যে, মানে থালাটা তো খাওয়ার জন্য, থালাটা তো ক্যানভাস নয় যে এটা দিলাম ওটা দিলাম সেটা দিলাম, একটু এটা ওখানে ঘেটে দিলাম, একটু ওখান থেকে একটু ডাল পাস করিয়ে দিলাম, হ্যাঁ, রায়তাটা ভাতের তলা দিয়ে গিয়ে মাংসর সঙ্গে মিশে গেছে ওখানে, আর লঙ্কাটা ঝুলছে বাইরে, রুটিটা বাচ্চাগুলো যেমন পা ঝোলায় ওরকম হাফ প্লেটের বাইরে ঝুলছে। তো একটা তো পরিবেশন করার ব্যাপার থাকে, তো এটা করতে পারলে তারপর আমার মনে হয় রান্নার দিকে যাওয়া উচিত। আমি এখন অনেকটা শিখেছি। আমি খালি একদিন ব্লান্ডার করেছিলাম, মনে আছে, ভাতের সঙ্গে লেবুটাও মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার মনে হচ্ছে ওর পুরো রান্না করার এপিসোডটা যদি নাম দেওয়া হয় তাহলে বলা হয় সুস্মিতার পরিবাসন। একদমই তাই। আচ্ছা বেশ, এবার একটা অন্য কথায় আসি। দুর্গাপুজো বলতেই একটা কথা চলে আসে প্রেম। এবার তোমাদের কাছে এই পুজো প্রেম ব্যাপারটা কি অঞ্জলি নাকি সিঁদুর খেলা? বিভিন্ন জনের কাছে রোম্যান্সের তো বিভিন্ন মানে থাকে, তোমাদের দুজনের কাছে যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় কি? আমার হচ্ছে দুর্গাপুজোটা আমার কাছে রোম্যান্টিসিজমের থেকেও বেশি নস্টালজিয়া আমার কাছে। মানে প্রেমটা হচ্ছে স্মৃতি নিয়ে, হ্যাঁ, যদি সত্যি সেইভাবে তুমি ভাবতে বলো, প্রেমটা হচ্ছে স্মৃতি নিয়ে। কারণ দুর্গাপুজো নিয়ে এত স্মৃতি ছোটোবেলা থেকে, হ্যাঁ, এবং এটা এত একটা কি বলবো আমাদের লাইফের একটা মানে এমন একটা পার্ট হয়ে আছে দুর্গাপুজোর, বাঙালিদের বিশেষ করে যারা কলকাতায় থাকে। যারা বাইরে চলে যায় আমি জানি না, তাদের কথা বলতে পারছি না, কিন্তু যারা কলকাতায় থাকে তাদের কাছে বিভিন্ন সময়, কখনো 100 হাতের দুর্গা নাকি 100 ফুটের দুর্গা, হ্যাঁ, কখনো এই কখনো ওই, কখনো ম্যাডেক স্কোয়ার, কখনো মোহাম্মদ আলী পার্ক, হ্যাঁ, বিভিন্ন জিনিস বিভিন্ন সময়। এখন তো আবার থিম পুজো, একের পর এক বড় বড় থিম পুজো। কিন্তু আমার কাছে দুর্গাপুজো মানে নস্টালজিয়া, মানে এরকম একটা ছোটো পাড়ার প্যান্ডেল, এরকম ছোট্ট একটা মণ্ডপ, সেখানে সব কাকু কাকিমারা সব একসাথে বসে রয়েছে, যে সবাই পিছনে বসে চা খাচ্ছে, ছবি তুলছে, এটাই আমার কাছে দুর্গাপুজো। অঞ্জলি দেওয়া আর মাকে বরণ করা দশমীতে, এটা আমি প্রত্যেক বছর করি, এবং যখন বরণ করি খুব ইমোশনাল লাগে যে এই বাবা মা চলে যাচ্ছে, আবার 1 বছরের অপেক্ষা, কিন্তু ওই মুহূর্তটা বরণ করার আমার ভীষণ প্রিয়, ভীষণ কাছে। আচ্ছা নাগরদোলনায় ওঠা হয়? এটা নিয়ে কালকে আলোচনা হয়েছে, আমি ক্লান্ত, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে পুজোর সময় নাগরদোল্লা চড়া উচিত, হ্যাঁ, কাউকে কনভিন্স করে উঠতে পারিনি আমি একা, হ্যাঁ, মানে সবাইকে নিয়েই যাও, কাউকে কনভিন্স করে উঠতে পারিনি নাগরদোল্লায় চড়ানোর জন্য এখনো অবধি। তো আমি একা লোক খুঁজছি, কেউ যদি নাগরদোল্লায় চড়তে চান আমার সঙ্গে চলে আসুন। সামনে ইলেকশন, তুমি এরকম একটা ক্যাম্পেইন শুরু করো। আর শেষ যে প্রশ্নটা করব, যেটা তোমাদের কথা পুরো পরিবারকে নিয়ে বলা হয়, খুব কম উদাহরণ আছে যেখানে দাঁড়িয়ে একটা ধারাবাহিক শেষ হয়ে গেছে বা ধারাবাহিক চলাকালীনও একটা পরিবারের সবার মধ্যে ইউনিটি আছে, মানে কারুর সঙ্গে কারুর মনোমালিন্য বা কোনো কিছু কখনো তোমাদের নিয়ে এই জায়গাটা তৈরি হয়নি। উল্টে যতবার মানে যতগুলো অনুষ্ঠানে তোমাদের পাওয়া গেছে, গোটা পরিবারকে পাওয়া গেছে। আর যারা যারা মিস করে গেছে তাদের সাথে সত্যি হয়তো কোনো কাজ ছিল, ফ্যামিলি প্রোগ্রাম। এই ইউনিটিটা কতদিন পরে তোমরা পেলে, এবং যখন তোমরা শোনো মানুষজনদের থেকে তোমাদের ইউনিটি নিয়ে প্রশংসাটা, তোমাদের কথা মানে ওভারওয়েলমিং লাগে যে দেখো অদ্ভুত এই বন্ডিংগুলো, তো মানে কি বলবো, কোথাও একটা কি বলবো মেন্টালিটি ম্যাচ করে গেছে, বা হয়তো কাজের দিক থেকে মনটা ম্যাচ করে গেছে আমাদের মানে অ্যাক্টরদের মধ্যে। তো কোথাও একটা আমার মনে হয় যে
এই বন্ডিংটা না থাকলে পরে এই যে কথার যে এত নাম খ্যাতি হয়েছে এই শোটার, সেটা সম্ভব হয়ে উঠতো না। এবং শোটার খ্যাতি হয়েছে বলে বন্ডিং নয়, কিন্তু বন্ডিং ছিল বলে খ্যাতিটা হয়েছে। আজকে দাঁড়িয়ে যখন শেষ তখন কতটা মিস করো? মানে এখন হয়তো রেগুলার দুজনের সঙ্গে দেখাও হবে না, দুজন কেন, দুজনের কথা বলছি কেন, বাকি সবার ডেফিনেটলি মিস করব, কিন্তু এখন পুজোর সময়টা মনে হবে না, তারপরে হয়তো, কারণ সবারই কাজ থাকবে। মাঝে মধ্যে তো দেখা অবশ্যই করব, আমরা বসবো, আড্ডা দেবো, গল্প করব, সেটা থেকেই যাবে। এবং আমাদের চরিত্রগুলো যে যেরকম, সে খানিকটা সেরকমই, মানে ছোটকা যেরকম সবসময় চলো হই হুল্লোড় করে কিছু হোক, উনি সেই রকমই, বাকিরাও সবাই অনেকটা ওরকমই, তো মজাটা চলতেই থাকবে। কথা এক্সটেন্ডেড ফ্যামিলি যারা যারা আছে তাদের জন্য কি বলবে? তাদেরকে এটাই বলবো যে কথার প্রতি এত ভালোবাসা আমরা পেয়েছি, সেই ভালোবাসা তো আর ফুরিয়ে যেতে পারে না, নিশ্চয়ই তো একটা নতুন কোনো রূপে, নতুন কোনো ভাবে আবার ফিরে আসবে। এবং তখন চাইবো যে মানুষ সাপোর্ট করুক, পাশে থাকুক, এরকমই ভালোবাসা দিতে থাকুক। আমি এক্ষুনি প্রতিদিন সন্ধ্যে স্টিল ফটোতে চলে গেছিল। এক্ষুনি প্রতিদিন সন্ধ্যে 7টায় আমি এক্ষুনি স্বভাবগতভাবে বলতে যাচ্ছি। সবাই এভাবেই আমাদের ভালোবাসা দিও, যতটা ভালোবাসা দিয়েছো, দিচ্ছ, এবং আমরাও চেষ্টা করব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়ে ফিরে আসার।